মোদের বাড়ি এসো। বেলা 1টা নাগাদ পানবিড়ির দোকানের সামনে এসে দাঁড়ালো ইনোভা গাড়িটা। ঘন কাচের জানলাটা নেমে এলো ধীরে ধীরে। মুখ বাড়িয়ে শৈলেন জিজ্ঞেস করল, দাদা বলছি পুষ্পরানী লাহিড়ির বাড়িটা কোথায় বলতে পারবেন? দোকানের লোকটা কেটলি থেকে চা ঢালছিল। সে কোনো উত্তর দিল না। তার বদলে সামনের বেঞ্চে বসে থাকা একটা বয়স্ক গোছের লোক মুখ ঘুরিয়ে বলল, ওই তো গলির শেষে ডান হাতের বাড়ি, লাল বাড়িটা। কার কাছে যাবেন? পুষ্পরানী তো মারা গেছেন জানি, ওনার ভাড়াটের সঙ্গে একটু দরকার ছিল। শৈলেন মুখ ফিরিয়ে নিয়ে ফোনটা দেখতে দেখতে বলল। লোকটা একটু অবাকই হয়। এত বছর কেটে গেল, পুষ্পরানীর ভাড়াটের সঙ্গে দেখা করতে প্রায় কেউই আসেন, এক ডাক্তার বুদ্ধি ছাড়া। আপনি পুষ্পরানীকে চিনতেন নাকি? গাড়ির কাঁচ নিজে থেকেই উঠে আসে। মানুষটার মুখ ঢেকে যাওয়ার ঠিক আগের মুহূর্তে গাড়ির ভেতর থেকে শোনা যায়, চিনতাম, আমার মা। ডান দিকে চোখ রেখে আরো কিছুটা গাড়ি এগিয়ে নিয়ে আসে শৈলেন। এ রাস্তাটায় ও আগে কখনো আসেনি, আসার কথাও নয়। দেশ ছেড়েছে বছর 20 হতে চলল। তার আগে পড়াশোনা ব্যাঙ্গালোরে। কলকাতার আশেপাশে ঘোরাঘুরি ওর জীবনে তেমন হয়নি। খানিক এগোতে চোখে পড়ে বাড়িটা। সামনে গিয়ে একটা ফাঁকা জায়গা দেখে গাড়িটা পার্ক করাতেই মোবাইল ফোনটা বেজে ওঠে। হোয়াটসঅ্যাপে কল আসছে বিদেশ থেকে। সেটা কানে ধরে শৈলেন। পৌঁছে গেছিস? হ্যাঁ, দরজার সামনে। তুই পরশু ফিরছিস তো? শিওর? ইচ্ছা তো তাই আছে, নাও ফিরতে পারি। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? দেখ, তোর পাগলামি করার ইচ্ছা হয়েছে কর, বাট একটা লিমিট রেখে। এসব এসব কি বাল খিল্লু? উত্তর দেয় না শৈলেন, চুপ করে থাকে। ওপাশ থেকে আবার প্রশ্ন ভেসে আসে, আচ্ছা, ওখানে লোকাল কাউকে চিনিস? অলমোস্ট চিনি না। 25 বছর হয়ে গেল এদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই। হোয়াট ডু ইউ এক্সপেক্ট? আর অ্যাড্রেসটা ঠিকঠাক আছে তো? আই হোপ সো। বছরখানেক আগে একটা মেল এসেছিল, সেখান থেকেই উদ্ধার করেছি। সেখানে যদি আর কেউ না থেকেও থাকে, অন্তত কিছু তো ট্রেস করা যাবে। আর বুড়িটা যদি এতদিনে মরে গিয়ে থাকে? তুই চাষটা কি বলতো শুভ? নাথিং, ইটস ইউর মানি টু লুজ। শুধু যা পাগলামো করার করে তুই পরশু ফিরে আয় প্লিজ। ফার্দার মেডিকেল ট্রিটমেন্ট দরকার তোর শৈলেন। ফোনটা রাখতেই সামনের আয়নায় নিজের মুখের দিকে চোখ পড়ে যায় শৈলেনের। চোখের তলায় পুরু কালির ছাপ। গাড়ি চালাতে চালাতে বেশ কয়েকবার ঝিমিয়ে পড়েছিল। সঙ্গে সঙ্গে ভেঙে গেছে ঘুমটা। এরকমটা হবে তা আগে থেকেই আন্দাজ করেছিল শুভময়। সেই জন্যই প্রতি 10 মিনিট অন্তর ফোন করেছে হোয়াটসঅ্যাপে। এখানে এসে ড্রাইভারও নিতে বলেছিল, কিন্তু শৈলেন রাজি হয়নি। ওর এখানের এক বন্ধুর গাড়ি এয়ারপোর্টে ছিল, নিজেই সেখান থেকে ড্রাইভ করে এসেছে এত দূর। দোতলা লালচে রঙের বাড়ি। পুরনো কলকাতার রাস্তাঘাটে এমন জরাজীর্ণ বাড়ি হামেশাই দেখা যায়। দোতলায় ভাড়াটে রাখা হয়েছে। সে টাকাতেই একতলার মালিকদের সংসার চলে। বাড়িটার দিকে একবার তাকালেই বোঝা যায় অন্তত বছর 20 এ বাড়ির কোনো সংস্কার হয়নি। উপরের বারান্দা ঘেঁষে কয়েকটা পুরনো শাড়ি ঝুলছে। একদিকে দেওয়াল খেয়ে ফেলেছে গাছের এগিয়ে আসা গুঁড়ি। ভাঙা জানলার গ্রিলে মরচে ধরেছে। রাস্তা থেকে কয়েক ধাপ সিঁড়ি উঠলে একটা ঘুনে খাওয়া সবুজ কাঠের দরজা, তাতে একটা আংটা ঝুলছে। উপরে উঠে তাতেই কড়া নাড়ে শৈলেন। সজোরে বার দুয়েক কড়া ঝাঁকিয়ে অপেক্ষা করতে থাকে সে। প্রায় আধ মিনিট পরে ঝনাত শব্দ করে খুলে যায় দরজাটা। বছর 35-এর এক মহিলা বেরিয়ে এসে ওর দিকে মুখ তুলে তাকায়। তারপর বাইরে পার্ক করা ইনোভা গাড়িটার দিকে এক ঝলক দৃষ্টি বুলিয়ে নেয়।
জিজ্ঞাসু গলায় বলে, কি ব্যাপার? নমস্কার, এটা পুষ্পরানী লাহিড়ির বাড়ি তো? হ্যাঁ, কিন্তু আপনি? আমি আমি ওনার ছেলে হই। আমার নাম শৈলেন লাহিড়ি। মহিলার মুখে আচমকাই একটা আশঙ্কার ছায়া নামল, যেন এরকম একটা সকাল আসবে সে আগে থেকেই জানত। সরু গলার মাঝখানে গলকণ্ঠটা একবার ওঠানামা করল। আপনি বিদেশে থাকেন? আগে হ্যাঁ, আজ সকালেই এসে পৌঁছেছি, পরশু আবার রিটার্ন ফ্লাইট। মানিব্যাগ থেকে পাসপোর্ট বের করে মহিলার সামনে মেলে ধরে শৈলেন। এই হলো আমার পাসপোর্ট, আমার নাম, মায়ের নাম। লাগবে না, আপনার ছোটবেলার ছবি দেখেছি আমি। কিন্তু আইনের ব্যাপার স্যাপার হলে আপনার মা তো। জানি, আমি একটা কাজে এসেছি, মানে একটা দরকারে। কি দরকার? সব বলছি, তার আগে যদি একটু ভিতরে আসতে পারতাম। এতক্ষণে যেন মহিলার সৌজন্যবোধ ফিরে আসে। লজ্জিত মুখে দরজা থেকে সরতে সরতে বলে, হ্যাঁ আসুন না, আপনারই তো বাড়ি। ভিতরে ঢুকে আসে শৈলেন। বাড়ির ভিতরটা বাইরে থেকে আরো বেশি রংচটা, আলো ভীষণ রকম কম। সেটা সম্ভবত ইলেকট্রিসিটি বিল কমানোর জন্য। রাস্তা দিকের একটা খোলা জানলা দিয়ে পাতলা সূর্যের আলো আসছে। তবে একতলা ডাইনিংটা বেশ বড়, তার বেশিরভাগটাই হাবিজাবি আবর্জনা আর ভাঙা আসবাবে ঢাকা পড়ে গেছে। সিমেন্টের মেঝে, দড়ি থেকে গামছা আর নাইটি ঝুলছে। একদিকে কিছু বাসন কোসন জমা করে রাখা, বাসন মাজা সাবানের ঘ্যানঘ্যানে গন্ধ আসছে সেখান থেকে। সম্ভবত এতক্ষণ দুপুরের বাসন মাজছিলেন মহিলা। তার দিকে একবার আর চোখে দেখে নেয় শৈলেন। ছিপছিপে চেহারা, পরনে একটা রংচটা নাইটি, মাথার চুল উস্কো খুস্কো, গলার কাছে কণ্ঠার হাড় দৃশ্যমান। তার দিক থেকে চোখ সরিয়ে ঘরের ভেতরে তাকায় শৈলেন। একদিকে দুটো পাশাপাশি ঘরের দরজা, তার মধ্যে একটা বন্ধ, অন্যটা খোলা। খোলা ঘরের মধ্যে একটা মশারি টাঙানো বিছানা দেখা যাচ্ছে। তার ভিতর কে শুয়ে আছে বোঝার উপায় নেই। বাইরে একটা কাঠের চেয়ারের উপর জামা কাপড় ডাঁই করে রাখা ছিল। সেগুলো সরাতে সরাতে চেয়ারটা দেখিয়ে মহিলা বলল, আপনি চা খাবেন? দুদিকে মাথা নাড়ে শৈলেন। চেয়ারের উপর বসতে বসতে বলে, দেখুন, আমি বুঝতে পারছি আপনি আমাকে দেখে ভয় পেয়েছেন। চিন্তা করবেন না, আমি এ বাড়ি দখল নিতে আসিনি। আমার দরকারটা আসলে। মহিলা হাঁপ ছেড়ে বাঁচে। এই প্রথম মুখে হাসি ফোটে তার। উল্টো দিকের একটা চেয়ারে বসতে বসতে বলে, হ্যাঁ বলুন, কি দরকার? দরকারটা এতটাই পেকুলিয়ার যে কিভাবে বলবো। উত্তরটা দেওয়ার হাত থেকে যেন আপাতত পালাতে চায় শৈলেন। খোলা দরজাটার দিকে আঙুল তুলে দেখায়, তারপর বলে, আচ্ছা, রুনি মাসি আর টুনি মাসি কি ওই ঘরে? নামগুলো শুনে একটু চমকায় মহিলা। ভুরুটা ভাঁজ খায় তার। হ্যাঁ, আমি ওদের দেখাশোনা করি। ওদের শরীর কেমন আছে? ছোট মাসি মানে রুনি মাসির শরীর একেবারেই ভালো না, ক্যান্সার হয়েছে, ফাইনাল স্টেজ। টুনি মাসিরও অবস্থা ভালো নয়, স্মৃতিটা পুরোই নষ্ট হয়ে গেছে। আমাকেই মাঝে মাঝে চিনতে পারে না, মাসখানেক হলেও উঠতে পারে না বিছানা থেকে। আর রাতের দিকটায়। ঘরের দিকে আরেকবার মুখ ফিরিয়ে তাকায় শৈলেন। মুখ দিয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। মহিলা বলে, বিছানা থেকে উঠতে পারে না দুজনেই। আমি কোলে করে বাথরুম অব্দি নিয়ে যাই। না নিয়ে যেতে পারলে? আপনি বয়ে নিয়ে যেতে পারেন? মানে একটা আস্ত মানুষকে কোলে করে? মহিলা বাঁকা হাসি হাসে। ঝকঝকে দাঁতের শাড়ি দেখা যায় তার। চেহারা দেখে মনে হয় না, তাই তো? আপনি ওদের যখন দেখেছিলেন সেরকম চেহারা তো নেই, অসুবিধা হয়। ভালো কথা, আপনার দরকারটা? শৈলেন বুঝতে পারে মহিলার কথাবার্তায় শিক্ষার ছাপ আছে। মা সম্ভবত তাকে লেখাপড়া শিখিয়েছেন, তবে পেটে শিক্ষা আছে বলেই বোধহয় কথাবার্তা কেমন ঝাঁঝাল।
যত তাড়াতাড়ি সম্ভব শৈলেনকে বিদায় করে দিতে পারলেই সে খুশি। একবার গলা খাকারি দেয় শৈলেন, তারপর চেয়ারে সোজা হয়ে বসতে বসতে বলে, আসলে কিছুদিন আগে আমার ডিভোর্স হয়ে গেছে। একটা বছর চারেকের ছেলে ছিল, তারও কাস্টাডি পাইনি। মাসখানেক আগে ছেলেকে নিয়ে ঘুরতে গেছিলাম, আমার হাতটা ধরেই ছিল। এমন সময় শৈলেনের গলার স্বরে এমন কিছু ছিল যাতে মহিলার প্রশ্ন করতে ভরসা পায় না, মুখ নামিয়ে নেয়। শৈলেন নিজেই বলে, গাড়ি থেকে বেরিয়ে রাস্তা পেরোচ্ছিল, উল্টো দিক থেকে একটা ট্রাক এসে স্পট ডেথ। আমার চোখের সামনেই। ঘরের বাতাস ভারী ছিল, এখন একটা বিষণ্ণতার গন্ধ এসে মেশে তাতে। সেটা লঘু করতেই একটা নরম হাসি হাসে শৈলেন। আপনি হয়তো ভাবছেন এসব কথা আপনাকে কেন বলছি আমি। আসলে আমার প্রয়োজনটা না বুঝলে বলুন। একটা হাতের উপর অন্য হাত দিয়ে আঁচড় কাটে শৈলেন। নিজের চোখে সমস্ত ব্যাপারটা দেখেছি তো, চোখ বন্ধ করলেই বারবার ভেসে উঠছে চোখের সামনে। ফলে মাসখানেক হলো একটা একটা রোগ হয়েছে আমার, যাকে বলে ইনসমনিয়া। সেটা কি? ঘুম না আসার রোগ। আজ 1 মাস হয়ে গেল আমি ঘুমাইনি। মেন্টাল ট্রমা তো আছেই, সেই সঙ্গে দীর্ঘদিনের ডিপ্রেশন, একাকিত্ব। এ বাড়িতে ঢোকার আগেই আমার সাইকিয়াট্রিস্ট ফোন করেছিল। সে বলছে, মহিলা এতক্ষণে সমস্যাটা বুঝতে পারে। এ ঘরে আলো কম বলে বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরের লোকটাকে দেখেই ঝটকা লেগেছিল ওর। যেন চামচ দিয়ে চোখের কাছটা আইসক্রিমের মতো তুলে নিয়ে সেখানে কয়লার গুঁড়ো ছিটিয়ে দিয়েছে কেউ। দেখেই বোঝা যায় অনেকদিন ঘুমায়নি। এই তাহলে রোগ। তা রোগ হয়েছে, ডাক্তারের কাছে যান। কথাগুলো একটু বেশি ঝাঁঝের সঙ্গে বলে ফেলেছে। বুঝতে পারে উত্তেজনার বশে দুর্ব্যবহার করে ফেলেছে। গলাটা খাদে নামিয়ে মহিলা বলে, বুঝতে পারছি খারাপ সময় চলছে আপনার, কিন্তু তার জন্য এ বাড়িতে এসে। চেয়ার থেকে উঠে পড়ে শৈলেন, তারপর পায়ে পায়ে এগিয়ে যায় খোলা দরজাটার দিকে। দরজার উপর হাত দিয়ে ভিতরে তাকায়। অল্প আলোয় মশারির ভেতর দলা পাকিয়ে ঘুমোচ্ছে দুটো শীর্ণ শরীর। গোটা ঘরময় একটা অসুস্থতার গন্ধ। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে গন্ধটা কেমন মন খারাপ করিয়ে দেয়। তাও সেখানে ঠায় দাঁড়িয়ে মশারির ভিতরে আবছা রহস্যময় প্রাণী দুটোর অবয়ব বোঝার চেষ্টা করে শৈলেন। হঠাৎ পেছন ফিরে বুঝতে পারে মেয়েটা এসে দাঁড়িয়েছে ওর পেছনে। শৈলেন আর এক পা এগিয়ে যায় মশারির দিকে। নিচু গলাতেই বলে, আপনার শুনতে হয়তো অবাক লাগবে, কিন্তু রোগটা সারাতে ওদের দুজনকেই দরকার আমার। মাসিদের? কেন? ছোটবেলায় দুজনকে আমি একটা নামে ডাকতাম জানেন, মা শিখিয়েছিল। কি নাম? ঘুম পাড়ানি মাসি পিসি। কথাটা বলতে বলতে মশারির গা ঘেঁষে দাঁড়ায় শৈলেন। মা আমাকে কিছুতেই ঘুম পাড়াতে পারতো না, দোষী ছিলাম তো। আর মায়ের ধৈর্যটা বরাবরই কম। প্রথম প্রথম নিজে চেষ্টা করতো, শেষে বিফল হয়ে ওদের হাতে দিয়ে বলতো, নে তোরাই ঘুম পাড়া। আশ্চর্যের ব্যাপার, মায়ের অত দোষী ছেলে ওদের কাছে চট করে ঘুমিয়ে পড়তো। সেই জন্যই মা ওই নামে ডাকতে শিখিয়েছিল। মহিলাও এতক্ষণে মশারির দিকে চেয়েছে। ঠোঁটের কোণে বিড়বিড় করে বলল, ওদের মুখে শুনেছি
বড় জেঠিমা নাকি রাস্তা থেকে তুলে এনেছিল ওদের দু বোনকে। বাপ নাকি বেচে দিয়েছিল মারোয়ারি শেঠের হাতে। মাসখানেক ছিল সেখানে। অত্যাচার সহ্য করতে না পেরে আবার সেই সময় দুজনেই ওখান থেকে পালিয়ে আসে। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, তো এমন সময় জেঠিমা দেখতে পেয়ে নিয়ে আসে। ভেবেছিল পুলিশের কাছে দিয়ে আসবে, কিন্তু ওরা আর বড় জেঠিমার আঁচল ছাড়তে চায়নি। কিন্তু আপনি কি চাইছেন বলুন তো? আমাকে একটা রাত ওদের মাঝখানে ঘুমাতে দেবেন? এই কথাটার জন্য প্রস্তুত ছিল না মহিলা। কয়েক সেকেন্ডের জন্য সে থমকে যায়। হুট করেই একটা বিশ্রী হাসির তোড় শরীর কাঁপিয়ে দিতে চায় তার। সেটা সামলে নিয়ে কোনো রকমের ঠোঁট চেপে বলে, আপনি আপনি বিদেশ থেকে এত দূরে এই কারণে এসেছেন দুটো অসুস্থ মানুষের মাঝে ঘুমাবেন বলে? আপনি পাগল, তাই না? কেন? পাগলের কি দেখছেন এতে? মিস্টার লাহিড়ী, ওরা দুজনেই মৃত্যু শয্যায়। দুজনের কেউ চিনতেই পারবে না আপনাকে। ঘুম পাড়ানো তো দূরের কথা, একটা হাত ভালো করে তুলতে পারে না উপরে। ওরা মানে হাত দিয়ে কপালের ঘাম মোছে মহিলা। পয়সা থাকলে মানুষের মাথায় কতই না শখ চাপে, বাপরে বাপ। শৈলেন কিছু বলে না, ঠায় দাঁড়িয়ে থাকে মশারির দিকে চেয়ে। দেখুন, আইন অনুযায়ী এটা আপনার বাড়ি। এবার আপনি চাইলে একদিন কেন, যতদিন খুশি থাকতে পারেন। যেখানে ইচ্ছা শুতে পারেন, খাবার দাবার যা লাগবে বলবেন, আমি দিয়ে দেব। কথাটা বলে গটগট করে ঘর থেকে বেরিয়ে যায় সে। বিড়বিড় করে একবার যেন থাকার পাগল। কথাটাও বেরিয়ে এলো তার মুখ থেকে। কয়েক সেকেন্ড সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে শৈলেন। ঘরের ভিতর সিলিং থেকে পুরনো পাখাটা ক্যাঁচ কুঁচ করে ঘুরছে। বাইরে থেকে বিকেলের কাকের চিৎকার ভেসে আসছে মাঝে মাঝে। সেই সঙ্গে অল্প সুরে মিশে যাচ্ছে দুটো অসুস্থ মানুষের ঘন নিঃশ্বাসের শব্দ, যন্ত্রণাময় নিঃশ্বাস। মশারিটা তুলে ধরে শৈলেন। সামনেই একটা মানুষ পাশ ফিরে শুয়ে আছে। মুখটা দেখা যাচ্ছে না। হাড় বের করা হাতের কুঁচকানো চামড়ার উপর আঙুল স্পর্শ করে শৈলেন। মাসি, মাসি শুনতে পাচ্ছ? বেশ তো ঘুমিয়ে পড়েছিলি, আবার উঠে পড়লি কেন? ও তো চোখ মেলে তাকাতেই হালকা ধমকের সঙ্গে বলল রুনি মাসি, ঘুম আসছে না। সেই গল্পটা বলো না মাসি। কোনটা? সেই যে ভূতের গল্প, যে যে সব কিছু ভুলে যেত। আজ নয়, আজ অনেক রাত হয়ে গেছে। এই গল্পটা অনেক বড়। আমি কি আর গোটা গল্পটা শুনি নাকি? সেই তো একটু শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ি। ও তোর দুই মাসি হেসে ওঠে। বাচ্চা ছেলেটার পেটের উপরে ওদের দুজনের হাত আলগাভাবে পড়ে আছে। সেই হাতটাও যেন কেঁপে যায় একবার। এই গল্পটাই এত ভালো লাগে কেন তোর? ভালো লাগে না, ভয় লাগে। ভয় লাগে কেন? আচ্ছা, কখনো তোমরা যদি আমাকে ভুলে যাও? সে তো যাবই। বুড়ো হলে কি মানুষ সবকিছু মনে রাখতে পারে? তখন কি হবে তাহলে? তখন বুঝি আমিও কাঁদবো? কাঁদবি কেন? তোমরা যে আমাকে ঘুম পাড়ানোর সময় কাঁদো। ওর দুপাশে আধশোয়া হয়ে থাকা দুটো মানুষ নিজেদের মধ্যে চোখ চাওয়াচাওয়ি করলো একবার। মুখে একটা অচেনা ছায়া নামলো তাদের। সেটা লক্ষ্য করেই অতু হাসল। বড়দের মতো ভাব করে বলল, আমি দেখেছি, আমাকে ঘুম পাড়াতে পাড়াতে তোমরা কাঁদো। কেন কাঁদো মাসি? অতু কয়েক সেকেন্ড কোনো উত্তর পেল না। ওর পেটের উপর দুটো হাত এখনো শক্ত পাথরের মতো পড়ে আছে। ক্রমশ তার মধ্যে একটা হাত ওর গালে উঠে আসে।
তোমরা আমাকে ভুলে গেলেও আমি কাঁদব। সে আমার যত বয়সী হোক না কেন। ও মা, কাঁদবি কেন? মনে করিয়ে দিবি আমাদের। কেমন করে? কথা বলতে বলতে এতক্ষণে ঘুম পেয়ে যায় অতুর। মাসিদের মুখের বাকি উত্তরটা আর শোনা হয় না তার। দুপুর নাগাদ পাশের ঘরটা খুলে দিয়েছে মহিলা। নিজের হাতে ছোট সুটকেসটা সেখানেই রেখেছে শৈলেন। দুপুরে সামান্য কিছু খাওয়া দাওয়া করে নিয়েছে। মহিলার হাতের রান্না মন্দ নয়, ওকে খুব একটা পছন্দ না করলেও অশ্রদ্ধা নিয়ে রান্নাবান্না করেনি। সেসব খাওয়া দাওয়া সারতে সারতেই দিনটা বিকেলের দিকে গড়িয়েছে। এর মাঝে কয়েকবার পাশের ঘরে গিয়ে মাসিদের দেখে এসেছে শৈলেন। কখনো পাশের চেয়ারে চুপ করে বসে থেকেছে। মরার মতো বিছানার দুধারে পড়ে আছে দুটো মানুষ, নড়াচড়া নেই। নিরবিচ্ছিন্ন ঘন নিঃশ্বাসের শব্দ আর মাঝে মাঝে কাশির আওয়াজ। সে আওয়াজ একটু বেশিক্ষণ ধরে চললেই পাশের ঘর থেকে কি একটা ওষুধ খাইয়ে দিয়ে গেছে মহিলা। মাঝে মাঝে উঠে গিয়ে শৈলেন দুই মাসিকেই ঠেলা দিয়েছে। মাসি, ও মাসি, মাসি, চিনতে পারছো আমাকে? দেখো। কোনো সাড়া আসেনি, সম্ভবত আসবেও না। গোটা দিনের জেট লাগে শরীরটা একটু ঝিমিয়ে পড়েছিল শৈলেনের। দুপুরবেলা সে ঘর ছেড়ে নিজের ঘরে ফিরে এসে চেয়ারে চোখ বন্ধ করে বসেছিল। ঘুম আসে না। চোখ বন্ধ করলেই এক রাশ স্মৃতি ভিড় করে মাথার ভিতর। একটা জনশূন্য পৃথিবী। ওর সমস্ত শরীর ঘা আর ক্ষততে ভরে উঠেছে। ও প্রাণপণে ছুটে যাচ্ছে একটা ডাক্তারের চেম্বার থেকে অন্য ডাক্তারের কাছে। কিন্তু অবাক কাণ্ড, ওষুধপত্র, ইঞ্জেকশন, স্টেথোস্কোপ সব আছে, কেবল কোথাও কোনো ডাক্তার নেই। চেয়ারে চোখ বুজে বসে থাকতে থাকতেই বিকেল হয়ে গিয়েছিল। চোখটা খুলল মহিলার ডাকে। চায়ের কাপটা টেবিলের উপর রাখতে রাখতে সে বলল, আপনার ফেরার টিকিট আছে তো? আপনি চিন্তা করবেন না, যাই হয়ে যাক আমি পরশুর পর মোটেই আর এখানে থাকবো না। বললাম তো আপনার বাড়ি, যতদিন খুশি থাকুন, কিন্তু আমার খালি নিজের মতোই বাজার করা আছে। যদি তার বেশি থাকেন তাহলে পরশু সকাল 10:30টার ফ্লাইট, একেবারে ভোর ভোর বেরিয়ে যেতে হবে। তার মধ্যে আমার জন্য যা অতিরিক্ত খরচ হবে সেটা আমি কম্পেনসেট করে যাব। মহিলা আর কিছু বলল না। নিজের চায়ে একটা বড় সড়ো চুমুক দিয়ে বিছানার উপর বাবু হয়ে বসল। শৈলেন এতক্ষণে খেয়াল করেছে আজ দুপুর থেকে সমস্ত ব্যাপারটা নিয়ে একটা ব্যঙ্গ মিশ্রিত কৌতূহল বারবার মহিলার মনের মধ্যে আসছে, কিন্তু কিছুতেই সেটা প্রকাশ হতে দিচ্ছে না। চায়ের কাপে চামচ ঘোরাতে ঘোরাতে শৈলেন জিজ্ঞেস করল, ও ভালো কথা, আপনার নামটাই তো জানা হয়নি। সুকন্যা পাল, বড় জেঠিমা সুকু বলে ডাকতো। আচ্ছা, তো কতদিন হলো আছেন এখানে? ওই বছর 3 বড় জেঠিমাই নিয়ে এসেছিলেন আমাকে। আপনার কথা ওর মুখে মাঝে মাঝে শুনেছি, তবে এতদিন পরে হুট করে এসে পড়বেন সেটা ভাবতে পারিনি। তাই কি বলতেন আমার ব্যাপারে? আমি স্বার্থপর, দেশে ফিরতে চাই না, এইসব, তাই তো? না না, ছেলেবেলার কথাই বেশি বলতেন। আর সত্যি কথা বলতে আপনার ছেলেবেলার কথা আমি এত শুনেছি যে মনে মনে একটা ছবি ফুটেছিল আপনার, তার সঙ্গে একেবারেই মিল নেই এখন। আর মাসিরা, ওরা কিছু বলতেন না? আমি যখন এখানে আসি তখন ওরা এতটা অসুস্থ হয়নি, তবে আপনার কথা বলতে শুনিনি কখনো। অথচ মায়ের থেকে আমি ওদের কাছেই বেশি মানুষ হয়েছি, মানে কোলে পিঠে করে মানুষ করা যাকে বলে। ছোট থেকেই দেখছি মা এনজিও করে, আরো হাবি যাবি কত কিছু। আমাকে দেওয়ার মতো সময় একেবারেই থাকতো না। ছোট থেকেই দেখছেন ওদের?
পকেট থেকে প্যাকেট বের করে একটা সিগারেট ধরালো শৈলেন। ধোঁয়ার রিং ছেড়ে বলল, একেবারে জন্ম থেকে নয়, আমার যখন বছর 5 বয়স তখন মা ওদের একরকম রাস্তা থেকেই বাড়ি নিয়ে আসে। পাড়ার লোকে ওদের আড়ালে মাসি মাসি বলে টোন টিটকিরি করত। একদিন আমার সামনেই করে ফেলেছিল। আমি মাকে জিজ্ঞেস করেছিলাম, মা মাসি মানে কি? মা বলেছিল ওরা আমায় ঘুম পাড়ায়, তো তাই ওরা ঘুম পাড়ানি মাসি পিসি। কথাগুলো একদমে বলে জানলা দিয়ে বাইরে তাকায় শৈলেন। মা বলল আমার কথা, অথচ ওরা বলল না। অদ্ভুত না? অভিমান হয়েছিল হয়তো। হেসে মাথা নাড়ায় শৈলেন। সিগারেটের মুখে ছাইয়ের পরত জমেছিল, সেটা অ্যাশট্রেতে ফেলে বলল, আমার উপর অভিমান কেন বলুন তো? সে তো মায়ের উপর হওয়ার কথা। মাই আমাকে কখনো কাছে রাখতে চায়নি, একদম জোর করে অত কম বয়সে ব্যাঙ্গালোরে পড়াতে পাঠালো। আমার না তো এইসব কালচার ভালো লাগতো, আর না পড়াশোনা। তারপর কি করলে? কি আর করলাম, আর 5টা লোক যা করে। কম্প্রোমাইজ বানিয়ে নিলাম। ভেবেছিলাম কটা বছরের তো ব্যাপার, পড়াশোনা শেষ করে কলকাতার কাছে চাকরিও পেয়েছিলাম। মা নিতে দিল না, বললে দেশে পড়াশোনা করে কোনো লাভ নেই, বিদেশে চলে যা। আমার মা আর 5টা বাঙালি মায়ের থেকে একটু আলাদা ছিল। সেই অভিমান থেকেই আর দেশে ফিরলেন না? সিগারেট আঙুলের ফাঁকে ধরে চায়ের কাপে আর একটা চুমুক দিয়ে ওর দিকে মুখ তুলে তাকায় শৈলেন। আপনাকে কে বললো আমার মায়ের উপর অভিমান আছে? তাহলে এতদিন ফিরলেন না কেন? সুকন্যা দেবী, রাগ, ক্ষোভ, ঘৃণা, অভিমান এসব থাকলে মানুষ ফিরে আসে। যে আর কখনো ফেরেনি জানবেন, তার আর ওসব কিছুই ছিল না, তাই ফেরেনি। আমি একটা সময় বুঝে গিয়েছিলাম আমার এখানে আর কিছুই নেই। মা, বাবা, মাসি, পিসি, চেনা মুখ, চেনা ঘর, চেনা আঁচল। কি করব ফিরে? যদি কিছু না থাকে তাহলে আজ ফিরলেন কেন? খোলা জানলাটা দিয়ে বাইরের দিকে তাকায় শৈলেন। বিকেলের রোদ নামছে বাইরে। 2-1টা পাড়ার বাচ্চা ছেলে ব্যাট হাতে চলে গেল দূরের দিকে। কিছুক্ষণ স্থির চোখে সেদিকে তাকিয়ে থেকে শৈলেন বলল, কারণ আজ আর আমার ওখানেও কিছু নেই। আমার বউ, ছেলে, বন্ধু বান্ধব, টাকা পয়সা সবকিছু মিনিংলেস হয়ে গেল। এখন শুধু দরকার একটু ঘুম, নইলে ভাবার ক্ষমতাটাও চলে যাচ্ছে ধীরে ধীরে। সুকন্যা চায়ের বাকিটুকু এক ঢোকে শেষ করে ফেলে। তারপর সেটা খাটের একপাশে সরিয়ে রাখতে রাখতে বলে, তবে আমার মনে হয় না এখানে এসে আপনার কিছু লাভ হবে বলে। ওরা আজ মাসখানেক হলো কিছুই করতে পারে না, আগের কিছুই আর নেই। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় শৈলেন। আচ্ছা, আমার কাছে তো কোনো ছবি টবিও নেই। ওদের আগের কোনো ছবি আছে আপনার কাছে? থাকার তো কথা ছিল, কিন্তু বাড়ি বদলের সময় সেসব বেশ খুঁজে দেখবো না হয়। কথাটা বলতে বলতেই উঠে পড়ে সে। ঘর থেকে বেরোতে বেরোতে বলে, 10টা নাগাদ ওদের খাওয়াতে হবে, তারপর থেকে ওরকম পড়েই থাকে ওটা। একটা বালিশ রেখে দেবো, যখন খুশি গিয়ে শুয়ে পড়বেন, কেমন? সুকন্যা চলে যেতে শৈলেন উঠে দাঁড়িয়ে জানলার কাছে সরে আসে। একটু আগে ব্যাট হাতে যে ছেলেপুলের দল হেঁটে গেছে, তাদের ছোট হয়ে আসা শরীর এখনো দেখা যায়। মাঠের দিকে হেঁটে যাচ্ছে ওরা। শৈলেনের মনে হয় ওদের মুখগুলো চেনে। কিছুক্ষণ আগেই জানলার বাইরে থেকে ওকে ডেকে ডেকে ফিরে যাচ্ছে ওরা। ওকে ছাড়াই খেলতে চলে যাচ্ছে। আমি আসছি, তোরা দাঁড়া একটু। গুলে, শ্যামল, অনু, শুনতে পাচ্ছিস তোরা? আমি বেরোচ্ছি এক্ষুনি।
ওরা শুনতে পায় না, অনেক দেরি হয়ে গেছে। বিকেলের আলোয় হাঁটতে হাঁটতে মিলিয়ে যায় ওরা। একদম ভালো লাগছে না মাসি। কেন রে? মা বলেছে আমি বড় হলে আমাকে পড়াশুনো করতে বাইরে পাঠিয়ে দেবে। না দিয়ে উপায় আছে? তোর মায়ের কত কাজ বলতো। আমাকে তোমাদের কাছে রাখতে পারবে না? আমরা কি আর পড়াশোনা জানি রে বাবা? সেই কবে স্কুল পাঠশালার পাঠ চুকিয়ে দিয়েছি। আচ্ছা মাসি, তোমাদের খুব কষ্ট, তাই না? সে এককালে ছিল, এখন তোরা আছিস, কষ্ট থাকবে কেন? আমরা থাকলে তোমাদের কোনোদিন কষ্ট হবে না। আর আর যদি না থাকি, যদি অনেক দূরে মা আমাদের পাঠিয়ে দেয় পড়াশুনো করতে, তুই মাঝে মাঝে আমাদের দেখতে আসবি না? তোমাদের তোমাদের খুব কষ্ট হবে। ও কি ভুলে যাবে মাসিদের? সেদিন মাসিরা কি খুব রেগে যাবে? রেগে গিয়ে আর ওকে দেখতে চাইবে না, আর ঘুম পাড়াতে চাইবে না। এ ঘরের বিছানাটা বেশ বড় সড়। দুটো মানুষের শরীর এতটাই শীর্ণ হয়ে গেছে যে তাদের মাঝে একটা মানুষ আরামসে শুয়ে পড়তে পারে। সেখানেই একটা নতুন ওয়ার পড়ানো বালিশ রাখতে রাখতে সুকন্যা বলে, মাঝরাতে ওদের ব্যথা বাড়ে বেশিরভাগই, তখন গুঙ্গাবে, তেমন হলে আমাকে ডাকবেন কেমন? আমি পাশের ঘরেই আছি। রোজই ব্যথা হয়? প্রায় দিনই। যেদিন যেদিন গুঙ্গানির আওয়াজ আসে না, ভাবি কেউ একটা মরল। ভালো করে চিকিৎসা করা দরকার ছিল। টার্মিনাল স্টেজে এসে। দরজাটা ভিতর থেকে দেবেন না, রাতে ব্যথা উঠলে। আজকাল তো বিদেশে নানান রকম থেরাপি হচ্ছে, এখানে সেসবের একটা ব্যবস্থা করে। মাঝরাতে আপনার গরম লাগে? আজব তো, এতক্ষণ ধরে আপনাকে বলছি ওদের চিকিৎসার কথা, অদ্ভুত মানুষ তো আপনি। সুকন্যা হাতের বালিশটার উপরে সজোরে একটা চাপড় মারে, তারও কানের পাশ গরম হয়ে ওঠে। হঠাৎ আর চিকিৎসার কথা বলছেন যে? এতদিন কোথায় ছিলেন আপনি? হ্যাঁ, আপনার মায়ের কি রোগ হয়েছিল জানেন? ওদের শরীর কবে থেকে খারাপ হতে শুরু করেছে জানেন? কতবার এসেছেন দেশে, কত টাকা পাঠিয়েছেন? আমাকে কেউ কিছু জানায়নি, জানালে অন্তত টাকাটুকুনি পাঠাতে পারতাম। এসব ছেদো কথা রাখুন মিস্টার লাহিড়ী, সত্যিটা স্বীকার করতে শিখুন। আপনি খবর নেননি কারণ এতদিন আপনার কিছু যায় আসেনি। আর কোথায় আপনার মা মাসিরা ধুকে ধুকে মরছে, তারা কোথায় থাকে, কিভাবে থাকে, কোন শিয়াল কুকুরে ছিঁড়ে খায়, তার খোঁজ আপনি রাখেননি কারণ আপনার যায় আসেনি। আজ আর কোথাও কিছু নেই বলে এখন এখানে এসেছেন স্টেপ নিজের দরকারে। আপনি নিজের দরকার ছাড়া আর কিচ্ছু বোঝেন না। বাহ, একদিনে আমাকে এত চিনে ফেলেছেন আপনি। হ্যাঁ, বললাম না, আপনার গল্প ছোট থেকে শুনে আসছেন। আমার কি মনে হয় জানেন, আপনি না একটা স্বার্থপর। তাই নাকি? তাই না? আপনি নিজের দরকার মতো মনে রাখেন, তারপর ভুলে যান। যতটুকু ভুলে গেলে সব ঠিক থাকবে, মন ভালো থাকবে, ততটুকু ভুলে যান আপনি। যাদের ভুলে গেলেন তাদের কেমন করে কাটে সেটা নিয়ে আপনি 2 সেকেন্ডও ভাবেন না। এগুলো মা বলেছে আপনাকে নাকি মাসিরা? সুকন্যা পালের চোখের আগুন হুট করেই নিভে যায়। এতক্ষণের উত্তেজনায় বলা কথাগুলো একরকম ঝোঁকের বশেই তার মুখ থেকে বেরিয়ে গেছে। কোনো দরকার পড়লে ডাকবেন, কিছু মনে করবেন না। মুখ লুকিয়েই দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় সে। পকেট থেকে ফোনটা বের করে শৈলেন। এর মধ্যে বেশ কয়েকবার বেজেছে ফোনটা। শুভময়ের কল। ছেলেটা ওকে নিয়ে একটু বেশি দুশ্চিন্তা করছে। রিং ব্যাক করে ফোনটা কানে চেপে ধরে শৈলেন। বল। আর ইউ অলরাইট? জানি না, তবে মা আমাকে নিয়ে এত কথা ভেবে রেখেছে আমি জানতাম না। কি কথা? তোর মনে আছে একবার বলেছিলি
ছোটবেলায় কোনো মেন্টাল ট্রমা আমি সহজে ভুলে যেতে পারতাম? হ্যাঁ, তোর জীবনে এমন কিছু একটা ঘটেছিল যেটা যেটা তুই মেনে নিতে পারিসনি। আই ডোন্ট নো সেটা কি। তখন তোর একটা ট্রিটমেন্ট চলে, সেই ট্রিটমেন্টের ফলেই ছেলেবেলার কিছু কিছু স্মৃতি তোর কাছে ওই ঝাপসা হয়ে যায় আর কি। এসব তোর তখনকার রিপোর্টেই লেখা আছে। কি ঘটে থাকতে পারে বলতো? ওই তো প্রিয়জনের মৃত্যু, চোখের সামনে কোনো দুর্ঘটনা ঘটতে দেখা, এনিথিং, আমি ঠিক বলতে পারবো না। আমার তো মনে পড়ে না এমন কিছু। বললাম যে ভুলে গেছিস। ওয়েল, আমার মা জানতো। যাই হোক, বাদ দে। এখানে এখন রাত হয়েছে, আমি শুতে যাচ্ছি। ফোনটা কেটে দেয় শৈলেন। সুকন্যা পাল যাওয়ার আগে ঘরের আলোটা নিভিয়ে দিয়ে গেছে। সবচেয়ে টুনি বাল্বের আলোয় ঘরটা হালকা আলোকিত হয়ে আছে। খাট, একটা ছোট আলমারি, দেওয়ালে দুলন্ত আয়না, ক্যালেন্ডার, আর একদিকের দেওয়াল লাগোয়া একটা বড় আয়নার আউটলাইন দেখা যাচ্ছে কেবল। কেমন যেন মৃত্যুর গন্ধ লেগে আছে ঘরটায়। বেশিক্ষণ থাকলে গা ছমছম করে। মশারিটা আপাতত খোলা। বিছানার উপরে ঘুমন্ত মানুষ দুটোর দিকে এগিয়ে যায় শৈলেন। হাঁটু ভাঁজ করে বিছানার উপরে উঠে ওদের ঠিক মাঝখানে শুয়ে পড়ে। ওর মাথার উপরে সবজি সিলিং, ঘুরন্ত আদ্যিকালের পাখা, দুপাশে দুটো ক্ষীণ হয়ে আসা মানুষের অস্তিত্ব। বহুদিনের ঘুম না আসা চোখে ও যেয়ে থাকে সিলিংয়ের দিকে। নিজের শরীরের ভিতর রক্তের আনাগোনা শুনতে পায়। অনুভূতিগুলো জট ছাড়িয়ে এক এক করে ফুটে ওঠে চোখের সামনে, আবার মিলিয়ে যায়। আবার সেই পরিচিত দৃশ্য, নিঃসঙ্গ পৃথিবী, পরিচিত কেউ নেই, কোথাও কোনো চেনা মুখ নেই, চেনা গলার স্বর নেই, স্পর্শ নেই। পাশ ফিরে হাত দিয়ে একটা মানুষের শরীর স্পর্শ করে, মৃদু স্বরে ডাকে, মাসি, মাসি, অনেক দেরি হয়ে গেছে না? ও মাসি, বলো না, অনেক দেরি হয়ে গেছে না? শব্দ আসে না, কেবল যান্ত্রিক নিঃশ্বাস শোনা যায়। নিঃশ্বাসে যন্ত্রণা এসে মেশে। মানুষগুলোর মাথার চুল প্রায় নেই, চামড়ায় সময় কাটাকুটি খেলেছে। 30 বছর আগের হাসি খুশি মানুষকে চামড়া জড়ানো পাথর করে দিয়ে চলে গেছে সময়। আমার খুব দরকার তোমাদের, তোমরা চিনবে না আমাকে। আমার ঘুম আসে না মাসি, ভয় করে আমার, সারাক্ষণ খুব ভয় করে, চোখ বুঝলে ভয় করে। এরকম করে আমি বাঁচবো কি করে বল? তোমরা তাও রাগ করে থাকবে? মাসি, মাসি। এবার দুহাতে ঠেলা দেয়। মাথার ভিতরে একটা শিরা ছিঁড়ে যায় যেন। শেষ আশা ছিল ওর, জানতো কোনো লাভ হবে না, তাও ছেলেবেলার টান, অন্তত একটা হারানো শিকড়, হারানো মানুষ। যতই অবহেলা করে থাক, এত কিছুর পরেও মুখ ফিরিয়ে থাকবে। অসুস্থ মানুষগুলোর দুটো হাত নিজের পেটের উপরে রাখে শৈলেন। আমার ভয় করলে এইভাবে তোমরা জড়িয়ে ধরতে, আমার মনে আছে? আজও খুব ভয় করছে। হাতে সেই সময়ের স্পর্শ নেই আর। ঠান্ডা, শীতল, উদাসীন স্পর্শ ওর বুকের ভিতরের মেঘ এতটুকু কমাতে পারে না। সেই অসুস্থ নিঃশ্বাসের শব্দ। কেউ নেই, কেউ জেগে নেই ওর দুপাশে। পাথর হয়ে গেছে না? পাথর হয়ে গেছে। শৈলেনের মুখে হাসি ফোটে, বিড়বিড় করে বলে,
আমি ফিরে যাব না মাসি, আমি ঘুমাবো, এখানেই ঘুমাবো তোমাদের মাঝে। দেখো তোমরা। ও বিছানা ছেড়ে উঠে পড়ে, তারপর এগিয়ে যায় আলনার দিকে। কিছু পুরনো শতচ্ছিন্ন শাড়ি রাখা আছে সেখানে, তার সবেতেই রক্ত কিংবা সময়ের গন্ধ। তার মধ্যে থেকে একটা রংচটা শাড়ি তুলে নেয় শৈলেন। আলাদিনের মাদুরের মতো নরম স্পর্শ লাগে ওর হাতে। বহু পুরনো শাড়ির আঁচলের গন্ধ, এমন গন্ধ ছোটবেলা মনে করিয়ে দেয়। কত রাত এমন নরম শাড়ির আরামে মুখ লুকিয়ে ঘুমিয়েছে ও। বুক দিয়ে আঁকড়ে ধরতে চায় সে গন্ধটুকুকে, নাক ডুবিয়ে দেয় শাড়ির ভাঁজে। তবে শাড়িগুলো তেমন মজবুত নয়, একটাই হবে না। আর একটা শাড়ি আলনা থেকে তুলে নিয়ে পাশাপাশি নিয়ে আসে শৈলেন। জড়ো করে দড়ির মতো পাকাতে থাকে। এবার যেন একটু একটু করে ঘুমের ঘোর আসছে ওর। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, চোখটা জ্বালা করছে ভীষণ। হঠাৎ ওর ঘুমের ঘোরে ব্যাঘাত ঘটে। ফোনটা পকেটে ভাইব্রেট করছে, মনেই ছিল না ওটা বন্ধ করার কথা। পকেট থেকে বের করে সরিয়ে রাখতে গিয়েও কি ভেবে সেটা রিসিভ করে শৈলেন। ওপাশ থেকে শুভময়ের গলা শোনা যায়। হোয়াট আর ইউ আপ টু শৈলেন? ফোন রাখ, রাত হয়েছে অনেক। আমি খোঁজ নিয়ে দেখেছি তুই তোর সমস্ত প্রপার্টি চ্যারিটিতে দিয়েছিস। দেশে ফেরার কোনো টিকিট তুই কাটিসনি। তুই তুই ওখানে ঘুমোতে যাসনি শৈলেন? ঘুমাতেই এসেছি, একটা লম্বা ঘুম, যেমন আমি বহুকাল ঘুমাইনি। তুই তুই পাগল হয়ে গেছিস শৈলেন। কোথায় আছিস তুই? এক্ষুনি ডাক কাউকে। আমার ডাকার মতো কেউ নেই, শুধু ওখানে না, এখানে। যারা আমায় চিনত হয় মারা গেছে, না হয় ভুলে গেছে আমাকে। আমার কোনো শিকড় নেই শুভ। তুই এখানে ফিরে আয় প্লিজ। ইউ আর জাস্ট অ্যানাদার ভিকটিম অফ সিভিয়ার ডিপ্রেশন। প্লিজ বোঝার চেষ্টা কর। কি করব ফিরে? শুভ, আমি বিদেশে কিছু অপরিচিত মুখের মাঝে অপরিচিত গন্ধ, অপরিচিত শব্দ, অপরিচিত দেওয়ালের মধ্যে কুকুরের মতো ধুঁকতে ধুঁকতে মরতে চাই না। আমি সেইভাবে ঘুমাতে চাই যেভাবে ছোটবেলায় নিশ্চিন্তে ঘুমাতাম, রাজার মতো, রাজপুত্রের মতো। আমার দুই রূপকথার মাঝে। শাট আপ! তুই এখনই কাউকে ডাকবি, নইলে কি? হ্যাঁ, তুই এখানে কাউকে চিনিস না, কারো নাম্বার নেই তোর কাছে। পুলিশের আছে। পুলিশকে কি বলবি? আমি কোথায় এসেছি? ফোন রাখ, আমার ঘুম পাচ্ছে, ফোন রাখ। ওপাশের কথা শোনার আগেই ফোনটা কেটে দেয় শৈলেন। তারপর শাড়ি দুটোকে দড়ির মতো পাকিয়ে নেয়, শক্ত করে ফাঁস দেয়। ওর মতো একটা 42 বছরের মানুষকে অন্তত কয়েক মিনিট ধরে রাখতে পারবে ফাঁসটা। বিছানার কাছে এগিয়ে এসে দুটো মানুষের পা স্পর্শ করে শৈলেন। ওর ঘুম পাড়ানি মাসি পিসিদের পা। তারপর উঠে দাঁড়ায় বিছানার উপর। দড়ির একটা দিক বাঁধে পুরনো লোহার সিলিংয়ে। নিচ থেকে দুই বৃদ্ধার ঘুমন্ত নিঃশ্বাসের শব্দ আসছে। তারা আর জাগবে না, উঠে বসবে না, ওকে বাধা দেবে না। বহু বছর হলো ওকে ভুলে গেছে তারা। বিছানার উপর দাঁড়িয়ে ফাঁসটা গলায় পরে শৈলেন। মনটা ভরে যায় ওর দুপাশে শুয়ে দুই ঘুমের জাদুকর। ঠিক এই জায়গাটায় শুয়ে কতবার ঘুমিয়েছে ও। ওই নিঃশ্বাসের শব্দ কি ভীষণ পরিচিত ওর। অসহায় চোখে একবার মানুষ দুটোর দিকে তাকায়,
না, ওদের আর কিচ্ছু দেওয়ার নেই। ওদের হারিয়ে ফেলেছে অনেক দিন আগে। ভালো করে গলার সঙ্গে শাড়িটা পেঁচিয়ে নেয় শৈলেন, পা দুটো একটু একটু করে তুলে নেয় বিছানা থেকে। নিঃশ্বাসের বেগ দ্রুত হয়, তারপর কমে আসতে থাকে। দরজায় টোকা পড়ছে। শৈলেন ছটপট করতে করতেও শুনতে পায় সুকন্যা বাইরে থেকে ডাকছে ওকে। মিস্টার লাহিড়ী, আপনাকে একটা জিনিস দেওয়ার ছিল। মিস্টার লাহিড়ী। এখনই কেন এলো মেয়েটা? আর কি পাওয়ার আছে ওর? যন্ত্রণার স্রোত বেড়ে উঠতেই শৈলেনের পা নেমে আসে বিছানার ওপর। এক টানে সিলিং থেকে দড়িটাকে খুলে বিছানার নিচে লুকিয়ে ফেলেও। ছোট লাফ দিয়ে নেমে আসে মেঝেতে। ঘরটা একবার দেখে নিয়ে গলায় হাত বুলিয়ে খুলে ফেলে দরজাটা। হ্যাঁ বলুন। মহিলার গায়ে এখনো সারাদিনের পোশাক। বোঝা যায় এতক্ষণ পরিশ্রম সাধ্য কিছু একটা কাজ করছিল সে। মুখে একই সঙ্গে ক্লান্তি আর উত্তেজনার ছাপ খেলা করছে। ওকে দরজা খুলতে দেখে একটা খাতা জাতীয় কিছু এগিয়ে দেয় সুকন্যা। অনেক কষ্ট করে খুঁজে পেলাম। ভেবেছিলাম সকালেই দেব, কিন্তু ভাবলাম আপনি তো এমনিতেই ঘুমান না। শৈলেন দেখে ওর দিকে একটা ফটো অ্যালবাম এগিয়ে দিয়েছে মহিলা। আজ থেকে বছর 30 আগে এমন ফটো অ্যালবামের চল ছিল। অন্তত গোটা 50 ছবি ধরে রাখা যায় তাতে। ধুলো ঢাকা কভারের উপরে একটা পাখির ছবি। এই ছবিটা চেনা লাগে শৈলেনের। অ্যালবামটা ও আগেও দেখেছে, সম্ভবত ছোটবেলায়। আপনি পুরনো ছবি দেখতে চাইছিলেন না? তবে এটা ওদের কাছে না, আমার কাছে ছিল। ধীরে ধীরে অ্যালবামটা হাতে নেয় শৈলেন। একটা একটা করে পাতা উল্টাতে থাকে। ঘরের বাইরের আলোটা জ্বলছে। তেরচা করে এসে পড়া আলোতে রং বোঝা না গেলেও ছবির মানুষগুলোকে চেনা যায়। ওর স্মৃতি হাঁটতে থাকে পেছন দিকে। অসুস্থ মানুষগুলো হাসি মুখে দাঁড়িয়ে আছে, কোথাও ওকে কোলে নিয়ে, কোথাও। শৈলেনের হাত কেঁপে যায়। প্রায় সব ছবিতেই ওরা 3 জন আছে, তবে শুধু 3 জন নয়। স্তম্ভিত হয়ে শৈলেন দেখে ছবিতে ওর 2 মাসি আর ওর সঙ্গে রয়েছে আরো একটা মানুষ, একটা ওরই বয়সের বাচ্চা মেয়ে। তার মুখে হাসি, পরনে কখনো নীলচে রঙের ফ্রক, কখনো ওরই শার্ট, কখনো ক্যামেরার দিকে তাকিয়ে আছে, কখনো শৈলেনের গলা জড়িয়ে চুমু খাচ্ছে ওর কানে। এই মুখটা শৈলেনের অপরিচিত নয়। এই মুহূর্তে এ মুখটাই ওর দিকে তাকিয়ে আছে, দুটো উজ্জ্বল চোখে। অবাক হয়ে তাকায় সেদিকে। দুটো মুখের মধ্যে মিল খোঁজার চেষ্টা করে, বিড়বিড় করে উচ্চারণ করে, এটা এটা আমি। আপনাকে ছোটবেলায় দেখেছি আমি, কিন্তু মনে পড়ছে না, তাই তো? আসলে মানুষ শুধু বয়স হলে ভুলে যায় না। যন্ত্রণার হাত থেকে পালাতে আমাদের মন অনেক কিছু ভুলিয়ে দেয় আমাদের। ভুলতে না পারলে ঘুম আসে না। আপনি কি বলছেন? আমি কিছুই। সুকন্যা ওর দিক থেকে সরে জানলার কাছে গিয়ে দাঁড়ায়। রাতের ফিকে হাওয়ায় ওর চুল উঠতে থাকে। আপনার মা রাস্তা থেকে দুটো মেয়েকে তুলে আনেননি, এনেছিলেন 3 জন। আর যে মারোয়ারি শেঠের হাতে ওদের দুজনকে বিক্রি করা হয়েছিল, সেখানে একটা বাচ্চা মেয়েও ছিল। সেও পালিয়ে আসে ওদের সঙ্গে। আপনার বোনের মতো ছিল সে। ঝাপসা কিছু ছবি ভেসে ওঠে শৈলেনের মাথার ভেতর। ওর 2 মাসির মধ্যে একজনের কোলে ওর মাথা, আর একজনের কোলে একটা
বাচ্চা মেয়ে শুয়ে আছে। দুজনের হাসির আওয়াজে ভরে যাচ্ছে ঘরটা। যন্ত্রণাময় রাতগুলো বদলে যাচ্ছে রূপকথার গল্পে। ঝিমঝিমে হাওয়া দিচ্ছে কোথায় যেন। টুকরো টুকরো ছবিগুলোকে ধুলো করে উড়িয়ে নিয়ে যাচ্ছে দূরে। আবার নতুন ছবি তৈরি হচ্ছে। ছাদময় লুকোচুরি খেলছে দুটো ছেলে মেয়ে। ছুটে বেড়াচ্ছে মাঠের নরম ঘাসের উপর। তাদের খিলখিল হাসির শব্দ এত বছর পরেও শৈলেনের কানে বাজতে থাকে। ওইটুকু বয়সে সেও কম যন্ত্রণা সহ্য করেনি। আপনি একা গল্প শোনেননি মিস্টার লাহিড়ী, একা ঘুমাননি। আপনার পাশে শুয়ে থাকতো একটা বাচ্চা মেয়ে, আপনার সব থেকে পুরনো বন্ধু, সব থেকে পুরনো শিক্ষক। কিন্তু আমি তাহলে আপনাকে... ওই যে বললাম, মানুষ তার জীবনের সব থেকে বড় যন্ত্রণাকে ভুলে যেতে চায়। আপনি আমাকে ভুলে গেছিলেন, কারণ কারণ মনে থাকলে আপনি ঘুমাতে পারতেন না। কিসের যন্ত্রণা? এখানে আসার পর কয়েক বছর আমি এই বাড়িতেই ছিলাম। তারপর যে দল আমাদের পাচার করেছিল তারা রাস্তা থেকে আবার আমাকে তুলে নিয়ে যায়। অনেকদিন ধরেই টার্গেট করেছিল ওরা আমাকে, আবার বিক্রি করে দেয় এক ধনী ব্যবসায়ীর কাছে। তারপর অনেক হাত ঘুরে, অনেক ঘাটের জল খেয়ে আমি বড় হই। সে বড় হওয়ার কথা আপনি যত কম জানতে পারেন ততই ভালো। সুকন্যার চোখে মুখে কোনো বিশেষ অভিব্যক্তি নেই, যেন ভারী আরাম করে মনের সুখে কথাগুলো বলছে সে। এত বছর পরে সমস্ত কিছু ছেড়ে আবার ফিরে আসি এখানে। বড় জেঠিমাই আমাকে এখানে নিয়ে আসে, তারপর থেকে আমি এখানে। আমাকে ভীষণ ভালোবাসতেন আপনি মিস্টার লাহিড়ী। কতগুলো নোংরা লোক আমাকে তুলে নিয়ে গেছে, আমাকে আর আপনি দেখতে পাবেন না, কিংবা আমি মরে গেছি এই যন্ত্রণাটা আপনি মানিয়ে নিতে পারেননি, তাই ধীরে ধীরে মুছে ফেলেছিলেন আমার। সত্যি কথা বলছে মেয়েটা, ছবিগুলো মিথ্যে নয়। আজ শুভময়ের বলা কথাগুলোর সঙ্গেও মিলে যাচ্ছে সমস্তটা। ছেঁড়া ছেঁড়া ছবিগুলো মনের ভিতরে ভেসে উঠেই মিলিয়ে যাচ্ছে। মিথ্যে বলে লাভই বা কি সুকন্যা? শৈলেনের মাথার ভিতর ভারী হয়ে আসে। দুহাতে মাথা চেপে ওর দিক থেকে সরে আসে শৈলেন। কিন্তু আমার কিছু মনে নেই জানেন। আপনাকে মনে নেই, কাউকে মনে নেই। আমার শুধু ঘুম দরকার। আমাকে ঘুম পাড়ানোর কেউ নেই জানেন। আমার ঘুম আসে না। আসবেও না। আপনি বড় হয়েছেন মিস্টার লাহিড়ী, আপনাকে কেউ আদর করে গান গেয়ে ঘুম পাড়াবে না। শৈলেন ছিটকে সরে যেতে যাচ্ছিল, ওর একটা হাত ধরে টান দেয় মেয়েটা। আসুন আমার সঙ্গে। কোথায়? উত্তর দেয় না সুকন্যা। বিছানার উপরে ঘুমন্ত মানুষ দুটো এখনো মরার মতোই পড়ে আছে। শৈলেন এখানে আসার পর থেকে তারা একবারও চোখ মেলে চায়নি, একবারও উঠে বসেনি। শৈলেন এক ঝটকায় হাত ছাড়িয়ে নিতে চায়। ছাড়ুন আমাকে। ওরা সব ভুলে গেছে, ওদের কাছে আর ঘুম আসবে না আমার। জান। ওর হাতটা ধরে রুনি মাসির মাথার কাছে বসিয়ে দেয় সুকন্যা। দুটো মানুষ একটু নড়ে ওঠে। অর্ধমৃত শরীরে উসখুস শুরু হয়েছে। সুকন্যা একজনের কাঁধের উপর হাত রেখে বলে, রাতের দিকে ওদের ব্যথাটা বাড়ে, গো গো আওয়াজ করে সারা রাত। মাঝে মাঝে মনে হয় এবার বুড়ি মরে গেলে ভালো। গোটা ঘরময় রক্তের গন্ধটা আরো বেড়ে উঠেছে। শৈলেনের সমস্ত শরীর জুড়ে অস্বস্তি। সত্যি অসুস্থ মানুষগুলোর গলা থেকে একটা গোঙানির আওয়াজ বের হতে শুরু করেছে। বাড়ছে সেটা। তীব্র মৃত্যু চিৎকার ধ্বনিত হচ্ছে ঘরময়। শৈলেনের ইচ্ছে করে দুহাতে নিজের কান চেপে ধরতে। সুকন্যা যন্ত্রণা ক্লিষ্ট দুজনের মধ্যে একজনের মাথাটা তুলে নেয় কোলে। ঠোঁটে একটা শীষের মতো শব্দ করে। বাচ্চারা যন্ত্রণা পেলে এভাবেই শব্দ করে বোঝাতে হয় তারা।
কপালে হাত রাখে। গোঙানির শব্দের জোর কমে আসে। মুখ ফিরিয়ে সে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে শৈলেনের দিকে। ধীরে ধীরে বলে, আমাদের বয়স হয়েছে মিস্টার লাহিড়ী। রূপকথার কাছে ঘুমিয়ে পড়ার বয়স আর আমাদের নেই। এখন আমাদের রূপকথা তৈরি করতে হবে দাদা, না হলে ঘুম আসবে না। শৈলেন কিছুক্ষণ হাঁ করে চেয়ে থাকে ওর দিকে। তারপর কখন যেন আর একজনের মাথাটা তুলে নেয় নিজের কোলে। বিড়বিড় করে অজান্তেই কি একটা গল্প বলতে থাকে, ভুলো ভূতের গল্প, যে সব কিছু ভুলে গিয়েছিল। তেপান্তরের গল্প, বোকা রাজার গল্প গুনগুন করে একটা গান গাইতে থাকে মেয়েটা। এতক্ষণে দুটো মানুষের ছটফটানি কমতে শুরু করেছে। চিৎকারের তীব্রতা যেন কমে আসছে। তাদের ব্যথায় মলম লাগে ধীরে ধীরে। ঘুমের রেশ নামে চোখে। শৈলেনের চোখে জলের ধারা নামে। মেয়েটা সেদিকে তাকিয়ে হাসে, বলে, আপনার মনে আছে ছোটবেলায় আপনি প্রশ্ন করতেন দুই মাসি আপনাকে ঘুম পাড়াতে গিয়ে কাঁদে কেন? শৈলেন কিছু বলে না। দু চোখ ছাপিয়ে জল নেমেছে, গলা অবরুদ্ধ। আপনার কাছে কিচ্ছু নেই। আপনার ছেলে, বউ, বন্ধু বান্ধব এই পৃথিবীতে কেউ আপনাকে চেনে না। কিন্তু এই নিঃস্ব হয়ে যাওয়া মানুষটাও কাউকে ঘুম পাড়াতে পারে, কারো ব্যথায় মলম লাগাতে পারে। আজ আপনি যে জন্য কাঁদছেন, ওরা সেদিন সেজন্যই কাঁদতো মিস্টার লাহিড়ী। যন্ত্রণা কমে আসতে আবার কখন যেন গভীর ঘুমে ঢলে পড়েছে পাথর হয়ে যাওয়া মানুষ দুটো। শৈলেনের কোলে তাদের একজনের মাথা, অন্যজনের মাথা সুকন্যার পায়ের উপর। ঠিক ছোটবেলার মতো। কেবল এই 30 বছরে জায়গাগুলো বদলে গেছে। সুকন্যার একটু আগে বলা কথাটা ভাঙা রেকর্ডের মতো বেজেই চলেছে ওর কানের কাছে। এখন আমাদের রূপকথা তৈরি করতে হবে দাদা, না হলে ঘুম আসবে না, ঘুম আসবে না। ঘুমের নেশায় কোলের উপর পড়ে থাকা মাথায় হাত বোলাতে থাকে শৈলেন। চোখ বেয়ে জলের ধারা গড়িয়ে পড়ে সেই মাথার উপর। হাত বোলাতে বোলাতে ক্লান্ত লাগে ওর। ক্লান্তি, এমন ক্লান্তি বহু দিন হলো লাগেনি কোথাও। চোখের জলের নোনতা স্বাদ পায় মুখে, হাঁপিয়ে ওঠে। আর ঠিক সেই সময় এত দিনের ঘুম একসঙ্গে ঝাঁপিয়ে আসে ওর চোখে। ঘুম ঘুম পায় শৈলেন। অনেক দিন পরে সত্যিকারের ঘুম নেমে আসতে থাকে চোখে। ওর ঠিক পাশে বসে গুনগুন করে একটা গান গাইছে সুকন্যা। ভারী পরিচিত সুর, তাও শৈলেনের মনে হয় সেই সুরের মোহেই ঘুমে জড়িয়ে আসছে ওর রাতের পর রাত জেগে থাকা ক্লান্ত চোখ দুটো। আরামে ঝিমিয়ে পড়তে পড়তে ও শুনতে পায় মেয়েটা চেনা সুরে গেয়ে চলেছে। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, মোদের বাড়ি এসো, মোদের বাড়ি এসো। আমরা যত বড় হয়েছি বুঝতে পেরেছি, যারা ভালো গল্প বলতে পারে তারা গল্প শেষ না করেই চলে যায়। ভালো কথকের কাজ গল্প শেষ করা নয়, কেবল মাঝপথে ঘুম পাড়িয়ে দেওয়া। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল কাব্যশ্রী, তমাল, বর্ষা, শিপ্রা, দিগন্তিকা এবং